যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতি জোরদারের খেসারত দিতে হচ্ছে অসংখ্য নিরপরাধ শিশুকে। পিতামাতাকে গ্রেপ্তার ও তড়িঘড়ি দেশ ছাড়া করার পর যুক্তরাষ্ট্রে চরম অনিশ্চয়তার মধ্যে একা ফেলে রাখা হচ্ছে তাদের মার্কিন নাগরিক সন্তানদের। টেক্সাসের ফোর্ট ওয়ার্থে দুই কিশোরী বোনের গল্প বিশ্বজুড়ে আলোচনা জন্ম দিয়েছে, যেখানে পিতামাতাহীন সংসার ও ছোট বোনকে সামলাতে হচ্ছে মাত্র ১৯ বছর বয়সী এক তরুণীকে। রোকসানা আমিন জানাচ্ছেন। টেক্সাসের ফোর্ট ওয়ার্থের বাসিন্দা ১৯ বছরের দুলসে জোপেদা ও তার ১৩ বছরের বোন মারিয়া উভয়ই জন্মসূত্রে মার্কিন নাগরিক এবং যুক্তরাষ্ট্রে বৈধভাবে বসবাসের পূর্ণ অধিকার তাদের রয়েছে। তবে গত বছরের অগাস্টে একটি সুপারমার্কেট থেকে সামান্য কেনাকাটাকে কেন্দ্র করে সন্দেহভাজন চুরির অভিযোগে তাদের মা ডেইসি মুনোজকে গ্রেপ্তার করে পুলিশ। পরবর্তীতে এই ঘটনা আইসের হাতে গেলে তাদের গ্রেপ্তার ও প্রক্রিয়া শেষে পিতামাতা উভয়কেই হন্ডুরাসে ফেরত পাঠানো হয়। অভিভাবকহীন হয়ে পড়া ছোট বোনকে সামলাতে পড়াশোনা ও চাকরির পাশাপাশি লড়াই চালিয়ে যাচ্ছেন দুলসে। মা বাবাকে ছাড়া জীবন কতটা কঠিন তা তুলে ধরে তিনি জানান, ছোট বোনকে টিকিয়ে রাখাই এখন তাঁর মূল দায়িত্ব। মানবাধিকার সংস্থা উইমেন্স রিফিউজি কমিশনের তথ্যানুযায়ী নতুন প্রশাসনের অভিবাসন বিরোধী কঠোর পদক্ষেপের পর প্রথম ৭ মাসেই প্রায় ৮,৮৮৯ জন পিতামাতাকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের অন্তত ১২ থেকে ১৫,০০০ মার্কিন নাগরিক সন্তান রয়েছে। হিসাব অনুযায়ী প্রতিদিন প্রায় ৫০ জন শিশু তাদের অভিভাবককে হারানোর ঝুঁকিতে পড়ছে। পূর্বে আইস নীতিমালায় সন্তানদের দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া সুনির্দিষ্ট থাকলেও নতুন নির্দেশনায় তা শিথিল করা হয়েছে। ফলে দ্রুত বিতাড়নের অজুহাতে সন্তানদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা না করেই বাবা মাকে পাঠিয়েই দেওয়া হচ্ছে, যা এক নতুন পারিবারিক সংকটের জন্ম দিয়েছে। আইস অবশ্য দাবি করেছে তারা কোনো পরিবারকে বিচ্ছিন্ন করে না এবং মা বাবার ইচ্ছে অনুযায়ী সন্তানদের সাথে পাঠানোর বা নির্ধারিত অভিভাবকের কাছে দেওয়ার সুযোগ থাকে। তবে দীর্ঘ সময় ডিটেনশন সেন্টারে থাকার ভয়ে অনেকেই সন্তানদের রেখে যেতে বাধ্য হন। দীর্ঘ ১ বছর পর সম্প্রতি প্রয়োজনীয় অর্থ ও ভিসা জোগাড় করে ছোট বোন মারিয়াকে হন্ডুরাসে পিতামাতার কাছে পাঠানো সম্ভব হলেও দুলসে একাই থেকে গেছেন ফোর্ট ওয়ার্থে। কোনো আইনি অভিভাবক না রেখে দ্রুত বিতাড়নের এই ধারার কারণে যুক্তরাষ্ট্রে শত শত শিশু এখন অভিভাবকহীন ও অরক্ষিত পরিস্থিতির মুখোমুখি হচ্ছে। রোকসানা আমিন, চ্যানেল আই। টেক্সাসের সরকারি স্কুলগুলোতে H-1B ভিসায় বিদেশি শিক্ষক ও কর্মী নিয়োগ বন্ধের উদ্যোগ নিয়েছেন অঙ্গরাজ্যটির গভর্নর গ্রেগ অ্যাবট। আগামী বছর আইনসভায় এ বিষয়ে নিষেধাজ্ঞার প্রস্তাব তোলার কথা জানিয়েছেন তিনি। বর্তমানে টেক্সাসের সরকারি স্কুলগুলোতে ৩৪০ জনের বেশি H-1B ভিসাধারী কর্মী রয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি ১৭১ জন কাজ করছেন ডালাস ISD-তে। স্থানীয়ভাবে যোগ্য শিক্ষক পাওয়া কঠিন হলে বিদেশি শিক্ষক নিয়োগে H-1B ভিসা ব্যবহার করে স্কুল ডিস্ট্রিক্টগুলো, বিশেষ করে ইংরেজি, স্প্যানিশ, দ্বিভাষিক শিক্ষা এবং বিশেষ শিক্ষা বিভাগে এই কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ডালাস ISD-র দাবি, H-1B ভিসায় নিয়োগ পাওয়া বিদেশি শিক্ষকদেরও টেক্সাসের শিক্ষক সনদ, শিক্ষাগত যোগ্যতা এবং ইংরেজি দক্ষতার মতো নির্ধারিত শর্ত পূরণ করতে হয়। তবে গভর্নর অ্যাবটের যুক্তি, সরকারি স্কুলে স্থানীয় কর্মীদের চাকরির সুযোগকে অগ্রাধিকার দেওয়া উচিত। তাঁর উদ্যোগের সমর্থকেরা বলছেন, করদাতাদের অর্থে পরিচালিত প্রতিষ্ঠানে স্থানীয়দেরই বেশি সুযোগ পাওয়া উচিত। অন্যদিকে বিরোধীদের আশঙ্কা, H-1B নিয়োগ বন্ধ হলে শিক্ষক সংকটে থাকা স্কুলগুলো আরও চাপে পড়বে। প্রস্তাবটি এখনও আইনে পরিণত হয়নি। আগামী বছর আইনসভায় উত্থাপনের পরই নির্ধারিত হবে টেক্সাসের সরকারি স্কুলে বিদেশি H-1B কর্মীদের ভবিষ্যৎ। অস্ত্র দিয়ে নয়, ইরানের বিরুদ্ধে এবার অর্থনৈতিক যুদ্ধের নতুন কৌশল ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামরিক হামলার বদলে তেহরানের উপর সর্বাত্মক অর্থনৈতিক চাপ তৈরির হুঁশিয়ারি দিলেন ট্রাম্প। তবে ইরানকে ঘিরে ট্রাম্পের এই নতুন কৌশল কতটা কার্যকর হবে তা নিয়ে সংশয় রয়েছে বিশ্লেষকদের। লায়লা নওশিন জানাচ্ছেন। ইরান যুদ্ধ ৬ মাসে পা দিলেও এখনও দেখা মিলছে না সমাধানের পথ। এর মধ্যেই আবারও কৌশল বদলালেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ইরানের বিরুদ্ধে যে কোনো দেশের বিরুদ্ধে নেওয়া সবচেয়ে কঠোর অর্থনৈতিক অভিযান চালানোর ঘোষণা দিলেন ট্রাম্প।
ইরানকে সামরিক হামলার মাধ্যমে আত্মসমর্পণে বাধ্য করা কিংবা পারমাণবিক আলোচনায় ফেরাতে নানা প্রস্তাবের কোনোটি সফল হয়নি। এরপরই অর্থনৈতিক অবরোধকে নতুন হাতিয়ার হিসেবে বেছে নিলেন ট্রাম্প। ইরানের সঙ্গে সব আলোচনা বন্ধের পাশাপাশি হুঁশিয়ারি দিলেন দেশটির তেল পাচার, নগদ অর্থ স্থানান্তর, মানি এক্সচেঞ্জ, জাহাজ নিবন্ধন এবং ভুয়া কোম্পানির মাধ্যমে লেনদেন বন্ধের। কয়েক দশকের মার্কিন নিষেধাজ্ঞা সামলেও টিকে থাকা ইরান এত সহজে নতি স্বীকার করবে না। বিশ্লেষকদের মতে ইরানের অর্থনীতি দুর্বল করতে লেগে যেতে পারে দীর্ঘ সময়। ট্রাম্পের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই কৌশল দীর্ঘদিন ধরে রাখার মতো রাজনৈতিক ধৈর্য। ইরানের ওপর কার্যকর অবরোধ তৈরি করতে যুক্তরাষ্ট্রকে হরমুজ প্রণালী সহ উপসাগরীয় অঞ্চল, ইউরোপ ও এশিয়ার মিত্রদের সহযোগিতার প্রয়োজন হবে। চীনের ব্যাংক ও ইরানি তেল ক্রয়ের ওপর নিষেধাজ্ঞা বাড়ানোও হতে পারে সম্ভাব্য পদক্ষেপ। তবে সেপ্টেম্বরে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের যুক্তরাষ্ট্র সফরের কথা থাকায় বেইজিংয়ের সঙ্গে নতুন করে উত্তেজনা তৈরি করাও ট্রাম্পের জন্য বড় কূটনৈতিক ঝুঁকি। ট্রাম্পের এসব পরিকল্পনার মধ্যে ইরান পাল্টা ব্যবস্থা নিলে সংকট আরও জটিল হতে পারে। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে নতুন করে বাধা কিংবা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা হলে বিশ্ববাজারে জ্বালানি ও নিত্যপণ্যের দাম বাড়ার আশঙ্কা রয়েছে। আর তাতেই বাড়তে পারে মার্কিন জনগণের ওপর যুদ্ধের অর্থনৈতিক চাপ, যা নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পের জন্য হয়ে উঠতে পারে আরও বড় রাজনৈতিক চ্যালেঞ্জ। লাইলা নওশিন, চ্যানেল আই। যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পাওয়ার নিয়মে বড় পরিবর্তন আসছে। 18 সেপ্টেম্বর থেকে নির্দিষ্ট কিছু গ্রিন কার্ড আবেদনকারীর ক্ষেত্রে পাবলিক চার্জ পরীক্ষা আরও কঠোরভাবে প্রয়োগ করবে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব অভিবাসন পরিষেবা USCIS। এই পরীক্ষায় দেখা হবে কোনো আবেদনকারী ভবিষ্যতে সরকারি সুবিধা বা আর্থিক সহায়তার ওপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়তে পারে কিনা। এক্ষেত্রে আবেদনকারীর বয়স, স্বাস্থ্য, পারিবারিক অবস্থা, আর্থিক সক্ষমতা, সম্পদ, শিক্ষা ও দক্ষতা বিবেচনায় নেওয়া হবে। তবে কোনো সরকারি সুবিধা গ্রহণ করলেই গ্রিন কার্ডের আবেদন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে না। আবেদনকারীর সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে এই মৌসুমে প্রথম কোনো মানুষের শরীরে মশাবাহিত ওয়েস্ট নাইল ভাইরাস শনাক্ত হয়েছে। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে আক্রান্ত ব্যক্তি বাইরে একাধিক স্থানে সময় কাটানোর পর এই ভাইরাসে সংক্রমিত হন। পরে সিটির 5 বড়োতেই এই বছর রেকর্ড সংখ্যক মশার নমুনায় ভাইরাসটি পাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। আক্রান্তদের জ্বর, মাথা ব্যথা এবং পেশির ব্যথা হতে পারে এবং প্রবীণদের মারাত্মক ঝুঁকিতে পড়ার ভয় রয়েছে। মশার কামড় এড়াতে কীটনাশক ব্যবহারের পাশাপাশি বাসাবাড়ির আশপাশে জমা পানি অপসারণের পরামর্শ দেওয়া হয়েছে। আশঙ্কা করা হচ্ছে আগামী অক্টোবর পর্যন্ত সংক্রমণ ঝুঁকি বজায় থাকতে পারে। সংক্রমণ বাড়ার আশঙ্কায় স্বাস্থ্য বিভাগ ইতিমধ্যে বিভিন্ন এলাকায় লক্ষ্যভিত্তিক মশা নিধন অভিযান জোরদার করেছে। ভার্জিনিয়ায় এক নারীকে হত্যার অভিযোগে 19 বছর বয়সী এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। নিহত 42 বছর বয়সী কারমেন লিজেট পুচ এক সন্তানের মা। পুলিশ বলছে অভিযুক্ত যুবক ও নিহত নারী একই রেস্তোরাঁয় কাজ করতেন। পুলিশের তথ্য অনুযায়ী ভার্জিনিয়ার ডিফিকাল্ট রান পার্ক এলাকায় লিজেটকে একাধিকবার ছুরিকাঘাত করে ওই যুবক। পরে তার শরীরে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে। গ্রেফতারের পর অভিযুক্ত যুবক হত্যার কথা স্বীকার করেছে। যুক্তরাষ্ট্রের অতীত ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ডেটা সেন্টার নির্মাণের বিরুদ্ধে জনবিক্ষোভ বাড়লেও এর প্রতি জোরালো সমর্থন জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি জানান, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডেটা সেন্টার বিশাল কর্মসংস্থান সৃষ্টি করে এবং বিপুল রাজস্ব দেয়। তবে ব্যাপক বিদ্যুৎ ও পানি ব্যবহার এবং কর ছাড়ের কারণে সাধারণ মানুষের ক্ষোভকে তিনি জনসংযোগের অভাব হিসেবে অভিহিত করেন। ট্রাম্প পরামর্শ দিয়েছেন এসব অবকাঠামোর বিদ্যুৎ চাহিদা মেটাতে সংশ্লিষ্ট প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো নিজস্ব বিদ্যুৎ উৎপাদন করা উচিত। And I can say if I were the mayor of a town or the governor of a state and I had a chance to get a big plant in, an AI plant or a data center, I would absolutely want it because the jobs are enormous and the money paid, the taxes paid are just enormous. যুক্তরাষ্ট্রের টেনেসির কার্টার কাউন্টিতে একটি কলেজ সাইক্লিং দলের ওপর বিপরীতমুখী গাড়ি উঠে যাওয়ার ঘটনায় 2 শিক্ষার্থী নিহত এবং 7 জন আহত হয়েছেন। বুধবার 19 নম্বর হাইওয়েতে অনুশীলনের সময় মিলিগান ইউনিভার্সিটির অ্যাথলেটদের সাথে এই মর্মান্তিক ঘটনা ঘটে। দুর্ঘটনাস্থল থেকে চালক জন বেনফিল্ডকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে বেপরোয়া গাড়ি চালিয়ে হত্যার অভিযোগ আনা হয়েছে। আহতদের মধ্যে 4 জনের অবস্থা আশঙ্কাজনক। বিশ্ববিদ্যালয় প্রশাসন শোক প্রকাশ করে হতাহতদের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে।
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির সাবেক চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বিএনপি অফ নিউ জার্সি স্টেট সাউথের উদ্যোগে দোয়া মাহফিল হয়েছে। আটলান্টিক সিটির মসজিদ আল হেরায় ১৯ আগস্ট বাদ মাগরিব আয়োজিত অনুষ্ঠানে খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন, দেশের গণতন্ত্র, মানুষের অধিকার প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা এবং বাংলাদেশের রাজনীতিতে তাঁর অবদান স্মরণ করা হয়। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ দিদার অনুষ্ঠানের সবাইকে ধন্যবাদ জানান। পরে মরহুমা বেগম খালেদা জিয়া এবং তাঁর পরিবারের সদস্যদের জন্য দোয়া কামনা করা হয়। ৪০তম ফোবানা আয়োজন নিয়ে আয়োজক কমিটির বৈঠক হয়েছে। ফ্লোরিডার অরল্যান্ডোয় বৈঠকে ৩ দিনের প্রোগ্রাম অনুমোদন করা হয়। সভাপতিত্ব করেন আহ্বায়ক আনোয়ার হোসেন সেন্টু। আয়োজন সফল করতে নানা উদ্যোগের কথা তুলে ধরে সদস্য সচিব রাসেল মিয়া। বৈঠকে ছিলেন আয়োজক কমিটির সাব কমিটির সদস্যরা। সেপ্টেম্বরের ৪ তারিখ সন্ধ্যায় হবে উদ্বোধনী আয়োজন। ৩ দিনের আয়োজনে কানাডা ও যুক্তরাষ্ট্রের বাংলাদেশিরা অংশ নেবেন। অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ এবং প্রবাসের সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনেরা। নিউ জার্সির আটলান্টিক সিটিতে চেলসি, ইডিসি ও বেঙ্গল ক্লাবের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ব্লক বাই ব্লক অনুষ্ঠান। স্থানীয় বাসিন্দা, কমিউনিটির নেতা, বিভিন্ন সংগঠনের অংশগ্রহণে এই আয়োজনে ছিল আনন্দ, উচ্ছ্বাস, সাংস্কৃতিক পরিবেশনা, পারস্পরিক সম্পর্ক স্থাপন এবং কমিউনিটির ঐক্যের বার্তা। সুব্রত চৌধুরী জানাচ্ছেন। আটলান্টিক সিটির টেক্সাস এভিনিউর ফেয়ারমাউন্ট অংশ মানুষের মিলন মেলায় পরিণত হয় ব্লক বাই ব্লক অনুষ্ঠানে। বিভিন্ন বয়সী মানুষের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। শিশু কিশোর থেকে শুরু করে প্রবীণ সব বয়সী মানুষ অংশ নেন নানা আয়োজনে। প্রতিবেশীদের সঙ্গে দেখা সাক্ষাৎ, মত বিনিময় এবং আনন্দ ভাগাভাগের মধ্যে দিয়ে তৈরি হয় উৎসবের আবহ। শুধু বিনোদন নয়, এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য ছিল স্থানীয় বাসিন্দাদের নিজেদের এলাকার প্রতি আরো দায়িত্বশীল করে তোলা। পরিচ্ছন্নতা, নিরাপত্তা, সৌন্দর্য বর্ধন এবং প্রতিবেশীদের মধ্যে পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরা হয় এই অনুষ্ঠানে। Got free food and free music and crafts and fun. We're here recruiting for the 26-27 school year. Hi, I'm here with Mud Girl Studios at the Texas Ave Block Party. আয়োজকদের মতে একটি সুন্দর ও নিরাপদ শহর গড়ে তুলতে শুধু প্রশাসনের উদ্যোগেই যথেষ্ট নয়, প্রয়োজন স্থানীয় মানুষের সক্রিয় অংশগ্রহণও। সেই লক্ষ্যেই ব্লক ভিত্তিকভাবে বাসিন্দাদের একত্রিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। চেলসি, ইডিসি এবং বেঙ্গল ক্লাবের যৌথ উদ্যোগে টেক্সাস এভিনিউতে ব্লক পার্টির আয়োজন করা হয়েছে। We're very happy that we were able to come into this community block party. It was very nice. Everybody was enjoying. ব্লক বাই ব্লক কর্মসূচিকে ঘিরে বিভিন্ন সংস্কৃতি ও সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। ভিন্ন ভাষা, সংস্কৃতি ও পেশার মানুষ একই ছাতার নিচে এসে উদযাপন করেছেন নিজেদের কমিউনিটিকে। এই আয়োজনের মধ্যে দিয়ে উঠে আসা বৈচিত্র্যের মধ্যে ঐক্যের চিত্র। পরস্পরের সংস্কৃতি ও ঐতিহ্যকে সম্মান করার পাশাপাশি স্থানীয় পর্যায়ে বন্ধুত্ব ও সৌহার্দ্য বাড়ানোর সুযোগ তৈরি হয় এই অনুষ্ঠানে। আটলান্টিক সিটিতে বসবাসরত বিভিন্ন কমিউনিটির মধ্যে ঐক্য সম্প্রীতি গড়ে তোলা এবং নিজস্ব সংস্কৃতির ভাব বিনিময়ের উদ্দেশ্যে এই ব্লক পার্টির আয়োজন বলে জানিয়েছেন আয়োজকরা। সুব্রত চৌধুরী, চ্যানেল আই, আটলান্টিক সিটি, নিউ জার্সি, আমেরিকা।